করে, ড্রাই হিট ডিস্ট্রয় করে, ডিন্যাচারেশন এন্ড কোয়াগুলেশন অফ দ্য প্রোটিন। কার কার স্যার ডিন্যাচারেশন? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমের। অক্সিডেটিভ ড্যামেজ, পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে ব্যাকটেরিয়ার ভেতরে যে সাইটোপ্লাজমে ইলেকট্রোলাইট আছে না, আমাদের মতো ইলেকট্রোলাইট আছে না, জি সোডিয়াম স্যার। পটাশিয়াম, ওগুলো কি হবে? টক্সিক লেভেল হয়ে যাবে, ওগুলা কনসেন্ট্রেশন বেড়ে যাবে। Of the protein, DNA breakage, ব্যাকটেরিয়া ডিএনএ কে ব্রেকেজ করে ফেলে। আর লস অফ ইন্টিগ্রিটি অফ দি সেল মেমব্রেন, ময়েস্ট্রিতে সেল মেমব্রেনটা মেনলি ড্যামেজ হয় আর ডিএনএ ইন্টিগ্রেশন হয়, বাকি ওগুলো একই রকম, ডিনেশন ও কোঅগুলেশন অফ দ্য প্রোটিন। এইভাবে হ্যাঁ, যারা একটু ভালো করো তাদেরকে এগুলা মেকানিজম জিজ্ঞাসা করা হয়। এবার আসে অটোক্লেভ নিয়ে একেবারে পেইড কোশ্চেন। অটোক্লেভের প্রিন্সিপাল অফ ফাংশন এবং অটোক্লেভ, অটোক্লেভ কিভাবে কাজ করে। নর্মালি আমরা জানি at atmospheric pressure water boils at 100 degree centigrade, তাই না? With the rise of the pressure boiling point also rises, বুঝছো কিনা কথাটা? নর্মালি 100 ডিগ্রিতে বয়েল হয়, তাহলে ভেতরে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, যেমন প্রেসার কুকার, ঢাকনা দেওয়াতে প্রেসার তৈরি হইতেছে, বাষ্পটা বের হতে পারতেছে না, তখন তখন কি হবে? প্রেসার কুকারের বয়েলিং পয়েন্ট 100 জায়গায় হয়ে যাবে, ওয়াটার বয়েল করা শুরু করবে আরো পর 120 হয়ে যাবে। 120 115, ডিপেন্ডিং অন অ্যামাউন্ট অফ প্রেসার। প্রেসার বাড়লে বয়েলিং পয়েন্টও বেড়ে যাবে। এখন ধরো এই অটোক্লেভের ভিতরে যদি আমি কোনো আর্টিকেল রাখি, তাহলে এই হিটটা, ধরো বয়েলিং পয়েন্ট বেড়ে গেল, এই হিটটা তো ওই আর্টিকেলের উপরও পড়বে, তাই না? জি স্যার। স্যার ধরো একটা ফরচেপ ফরচেপ আমি রাখলাম, তো ওইটাতে প্রথমে বয়েল করলে মাত্র 100 ডিগ্রিতে, লাভ হলো না। আমি যখন অটোক্লেভের ভিতরে রাখলাম তখন এটা বয়েলিং পয়েন্ট রাইজ করে 100 জায়গায় 120, 121, 22, আমরা 121 পর্যন্ত রাখি। ওই আর্টিকেলটাকে গরম করলো, ফলে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। এখন কতটুকু দরকার, কি দরকার, নর্মাল এটা একটা প্রিন্সিপাল। হ্যাঁ, প্রেসার, এই যে পাউন্ডস পার স্কয়ার ইঞ্চ, খেয়াল রাখো, এটা এলবিএস বলে, যারা অমনোযোগী ছাত্র ছাত্রী তারা বলে এলবিএস। এটা কি? পাউন্ডস পাউন্ডস পার স্কয়ার ইঞ্চ প্রেসার। 0-তে 100 ডিগ্রি, এটা দরকার নাই। 15-তে, এই যে এটা আমাদের দরকার, 15 পাউন্ডস পার স্কয়ার ইঞ্চে দেখো টেম্পারেচার কত আসে, 121 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, আর যদি আরো বাড়ায় 27-এ 132 ডিগ্রি সেন্টিগ্রেড আরো বাড়ায়, তখন আমার টাইম কম লাগবে। আমি কতক্ষণ পর্যন্ত অটোক্লেভের ভিতরে রাখবো জিনিসটা, ওটার টাইমটা কমে যাবে না? জি স্যার। হ্যাঁ, টাইমটা কমে, আমার টেম্পারেচার বেশি, সেখানে টাইমটা, হ্যাঁ টেম্পারেচার বেশি হলে টাইমটা, রিকোয়ার্ড টাইম কমে যাবে, ওটা আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু আমরা সাধারণত এটাতে রাখি, এটাতে রাখি। এখন আসি স্টিম আন্ডার প্রেসার। স্টিমটা প্রেসারের আন্ডারে আছে না, স্টিমটা আন্ডার প্রেসার, আনমিক্সড উইথ এয়ার, has more temperature than mixed with air. এটা বোঝো নাই বোধহয় কিছু, কে বুঝছো একজন বলো। স্যার এটা হচ্ছে, স্যার যেমন প্রেসার কুকারের মধ্যে আছে, বাইরের তো কোনো বাতাস নাই, তাহলে নিচের প্রেসারের জন্য যে তাপটা সেটাই তো থাকবে। আসল কথা হলো, তো আমাদের দরকার হলো পিওর স্টিম, বাতাস থাকলে চলবে না। তার মানে কি, ভিতরে তো নর্মালি বাতাস থাকে না? হ্যাঁ, নর্মালি তো কিছু বাতাস থাকবে অটোক্লেভের ভিতরে কিংবা প্রেসার কুকারের ভিতরে, তাই না? নর্মালি কিছু বাতাস থাকবে, ওই বাতাসটা প্রথমে বের করে দিতে হয়, এটা খেয়াল রাখো। ওই বাতাসটা প্রথমে তুমি হিট দিলে প্রথমে ওই একজস্টটা ইয়ে করা থাকে, ওই বাতাসটা যাতে বের হয়ে যায়,
তারপরে অ্যাডজাস্টটা বাল্বটা বন্ধ করে দেয়, বাতাসটা বের হয়ে গেলে বাল্বটা বন্ধ করে, তখন আমরা পিওর স্টিম পাবো ওখানে। কিন্তু বাতাসের সাথে মিক্স হয়ে গেলে এটার টেম্পারেচার কম হয়। এই যে স্টিম আন্ডার প্রেসার আনমিক্সড উইথ এয়ার হ্যাজ মোর টেম্পারেচার দেন মিক্সড উইথ এয়ার। বুঝা গেছে কথাটা? বাতাসটা বের করে দিতে হয় প্রথমে। এরপর হলো স্টিম আন্ডার প্রেসার আনমিক্সড উইথ এয়ার হ্যাজ মোর পেনিট্রেটিং পাওয়ার দেন মিক্সড উইথ এয়ার। একই জিনিস, এখানে হলো মোর টেম্পারেচার, এখানে হলো মোর পেনিট্রেটিং পাওয়ার। কোথায় পেনিট্রেট করবে, কোথায় ঢুকবে? পেনিট্রেটিং বুঝছো তো? কোথায়? ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকবে। ইয়েস, ব্যাকটেরিয়ার গায়ে এবং আর্টিকেলের ভিতরে। আর্টিকেলের ভিতরে ব্যাকটেরিয়ার গায়ে যেরকম ঢুকবে, একইভাবে যে আর্টিকেল তুমি যেগুলো রাখলা, ধরো কালচার মিডিয়া রাখছো স্টেরিলাইজ করার জন্য, মিডিয়ার প্রত্যেকটা মলিকুলের ভিতরে ভিতরে কোথায় কোথায়? আন্ডার প্রেসার স্টিম পারকুলেটস, মানে চলাচল করে থ্রু দা ইন্টারমলিকুলার স্পেসেস অফ দি ম্যাটেরিয়াল। বুঝা গেছে কোথায় ঢুকে? নর্মাল পেনিট্রেশন না, এটা এটা মলিকুলার লেভেলের পেনিট্রেশন। ঠিক আছে? তাহলে মোর পেনিট্রেশন। এই জায়গাতে তোমরা লিখতে যে ভুল করো, তোমরা এখানে কি লিখবা এটা ঠিক করতে পারো না। যেমন এখানে লেখে স্টিম আন্ডার প্রেসার, যে ভুলগুলা করো, এখানে লেখো তোমরা ওয়াটার আন্ডার প্রেসার, এগুলো লেখে ওয়াটার আন্ডার প্রেসার, স্টিমের জায়গায় ওয়াটার লিখে দেবো, তখন আগে পরে আর মিলাইতে পারে না। ওয়াটার আন্ডার প্রেসার লিখলা, তারপরে আনমিক্সড উইথ এয়ারের জায়গায় লেখো মিক্সড উইথ এয়ার, তখন পুরো সেন্টেন্সটা উল্টো হয়ে যায়। বুঝা গেছে কথাটা? বি কেয়ারফুল অফ দিস ফ্রেমিং অফ দি সেন্টেন্সেস। ওকে, এই দেখো এবার কি ঘটে। হোয়াইল ইন কন্ট্যাক্ট উইথ দ্য ম্যাটেরিয়াল, মানে স্টিমটা যখন যে ম্যাটেরিয়াল গুলো তুমি রাখলে ভিতরে এটার কন্ট্যাক্টে আসে, স্টিম কন্ডেন্সেস টু ওয়াটার। এটা তো তোমরা জানো, তাই না? ওয়াটার ড্রপলেট হয়ে যায় না স্টিম? হ্যাঁ, তোমরা শুনতেছো? জি জি স্যার। স্যার। স্টিমটা তোমরা এটা তো বাসায় দেখছো, হ্যাঁ? এরকম হয় না যে ঠান্ডা কিছুর সংস্পর্শে আসলে যে কোনো মেটাল যদি থাকে ওটার গায়ে ছোট ছোট ড্রপলেট জমা হয়, দেখছো না? জি স্যার। পানি পানি কণা জমা হয় না? একইভাবে ভেতরে যে স্টিমটা, স্টিম কন্ডেন্সেস টু ওয়াটার, যখন ভেতরে আমি কোনো জিনিসপত্র রাখবো, যেমন ধরো তুমি একটা বিকার রাখলে, বিকারের গায়ে এই যে স্টিমটা ছোট ছোট কণাতে, পানি কণাতে বিকারের গায়ে দেখা যাবে। কন্ডেন্সেস টু ওয়াটার, লিবারেটিং লার্জ অ্যামাউন্ট অফ ল্যাটেন্ট হিট। সুপ্ত তাপ, তোমরা আসো, সুপ্ত তাপ বলছো না, পড়ছো না? বরফ গলনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, পড়ছো না? জি স্যার। এইখানে যখন স্টিমটা ওয়াটার মলিকুলে কন্ডেন্স হয় অন দ্য সারফেস অফ দি ম্যাটেরিয়াল, তখন লার্জ অ্যামাউন্ট অফ ল্যাটেন্ট হিট ইজ লিবারেটেড। এই ল্যাটেন্ট হিটটাই মেইনলি অর্গানিজম গুলাকে কিল করে, ম্যাটেরিয়ালটাকে পুরো স্টেরিলাইজ করে ফেলে। এখানে নর্মাল যে হিট তৈরি হলো এখানে, ওটার চাইতেও এই ল্যাটেন্ট হিটটা মোর ইম্পর্টেন্ট। এবং পরীক্ষায় জিজ্ঞাসা করবে হুইচ one is most important principle, which one is the most important principle of autoclave functioning, তখন এই ল্যাটেন্ট হিটের কথা বলতে হবে, ল্যাটেন্ট হিট জেনারেশন। তো আর কি বলছে? প্রডিউসেস এ ভ্যাকুয়াম or negative pressure within the chamber that draws more steam inside. এটা বুঝো নাই? ধরো স্টিমটা কি হলো, স্টিমটা কন্ডেন্স হয়ে স্টিমটা ওয়াটার ড্রপলেটে সরে গেল না, তাহলে একটা খালি জায়গা তৈরি হলো না? জি স্যার। একটা ভ্যাকুয়াম তৈরি হলো তো, এই পুরো অটোক্লেভের চেম্বারের ভিতরে একটা ভ্যাকুয়াম তৈরি হলো, একটা নেগেটিভ প্রেসার তৈরি হলো, তাই না? নেগেটিভ, তুমি ধরো একটা সিরিঞ্জ দিয়ে সিরিঞ্জের মুখটা বন্ধ করে তুমি যদি পিস্টন ধরে টান দাও, তাহলে কি হবে? নেগেটিভ প্রেসার তৈরি হবে না ভিতরে? জি স্যার। হ্যাঁ, ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হবে। আর যদি হঠাৎ করে ওটা মুখটা যদি খুলে দাও, তাহলে কি হবে? বাতাস ঢুকে যাবে, তাই না? এখানেও একই ঘটনা ঘটে। এই ঘটনায় এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি।
একটা নেগেটিভ, যখন স্টিমটা ওয়াটার ড্রপলেটে কনভার্ট হয়, আসলে লার্জ অ্যামাউন্ট অফ স্টিম, এখানে দেখো, এই দেখো 160 ml of steam is converted to 1 ml of water. বুঝা গেছে কথাটা? এবার বুঝতে পারছো? জি স্যার। 160 ml of steam 1 ml of ওয়াটারে কনভার্ট হয়। তার মানে ভেতরে কি পরিমাণ খালি জায়গা তৈরি করলো, এই যে 160 ml চলে যে একটা নেগেটিভ প্রেসার তৈরি করলো না? জি স্যার। ঠিক, একটা নেগেটিভ প্রেসার তৈরি করলো। এই নেগেটিভ প্রেসারের জন্য which within the chamber that draws more steam inside. স্টিম প্রেসার ইয়েস, অটোক্লেভের একদম পানি থাকে, বুঝতে পারছো? অটোক্লেভের তলায় কি থাকে? পানি থাকে, আর একটা হিট থাকে। ওই যে তোমরা না শীতকালে পানি গরম করছো না তোমরা হোস্টেলে বিভিন্ন জায়গায়, পানি গরম করে যে ইমার্শন, ওরকম একটা হাইলি পাওয়ারফুল ইমার্শন রড থাকে অটোক্লেভের তলায় গোড়ার দিকে, তার উপরে থাকে পানি। তুমি যখন অটোক্লেভটা চালু করবা ওই রডে স্টিম তৈরি করবে, আর চেম্বার থেকে স্টিম গুলা রিমুভ হবে এইভাবে ওয়াটার মলিকুলে কনভার্ট হয়ে। ফলে এবার বুঝছো? ছবি বুঝতে পারবো, ওই করলে ঠিক হয়ে যাবে। 160 ml of camel ওয়াটারে হিটটা এত, এই ফিগার গুলো 518 কিলো ক্যালোরি, ঠিক আছে? এই যে অটোক্লেভ, বিভিন্ন ধরনের অটোক্লেভ আছে। এই যে অটোক্লেভের উপরে এটা একটা লিড, এখানে হ্যাঁ এখানে একটা প্রেসার গেজ আছে, প্রেসার গেজে প্রেসার দেখবো, ওই যে 15 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, হ্যাঁ ওইটা। তারপরে টেম্পারেচার রেকর্ডার আছে, হ্যাঁ। তারপরে এদিকে এক্সিট থাকে একটা, ওই যে ডিসকার্ডেড ওয়াটার গুলা পরে বের করে দেওয়া, আবার নতুন করে শুরু করবে তার আগে বের করে দেওয়া হয় আগের ওয়াটার গুলা, নতুন করে ফ্রেশ ওয়াটার দেওয়া হয়। আর আরেকদিকে ওই যে একজস্ট পাইপ আছে, একজস্ট বাল্ব আছে যেদিকে বাষ্পটা বের হয়। এই যে এখানে ছবিতে, এবার এটা এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখতেছো ওই যে নিচে দেখতেছো পানি, জি স্যার। তারপরে হিটিং রড, ওই যে হিটিং এলিমেন্ট, এদিকে একটা ড্রেন ভালভ থাকে, আর একটা উপরে পারফোরেটেড একটা থাকে, যাতে এখান থেকে বাষ্পটা এদিক দিয়ে উঠবে, বুঝতে পারছো? এই বাষ্পটা উপর দিকে উঠবে, এবং এটার উপরে পারফোরেটেড যে শেলফ, এটার উপরে তুমি ম্যাটেরিয়াল গুলা রাখবা। আর এখানে ভিতরে একটা ইনার চেম্বার আর বাইরের একটা মেটালিক চেম্বার থাকে, দুইটার মাঝে ইনসুলেটর থাকে, যাতে হিটটা কোনো দিকে না যাইতে পারে, হিটটা যাতে বাইরে না যায়। আর এটা হলো ঢাকনা, এই ঢাকনাটা এইভাবে লাগানো থাকে। এখানে দেখো এই যে থার্মোমিটার, সেফটি বাল্ব, প্রেসার গেজ, প্রেসার দেখতেছে, এই যে এয়ার রিমুভাল বাল্ব, বলছেন না বাতাসটা বের করে দিতে হয় প্রথমে, হ্যাঁ ওই যে পিওর স্টিম জন্য, হ্যাঁ পিওর স্টিম পাওয়ার জন্য এই যে এগুলো এইভাবে কাজ করে। বুঝা গেছে এখন? তাহলে এটা যখন স্টার্ট করব, এখানে পানি থেকে স্টিম তৈরি হবে। প্রথম নিয়ম কি, প্রথমে তো তুমি যে জিনিসগুলো স্টেরিলাইজ করবে ওই জিনিসগুলো প্রথমে সাবান ওয়াটার দিয়ে ভালোভাবে ক্লিন করতে হয়। ক্লিন করে তারপরে তুমি এই যে এখানে একটা ওই যে মেটালিক একটা ঝাঁঝরের মতো মেটালিক একটা বালতি, যেটা পারফোরেটেড, বুঝতে পারছো? ওইটার ভিতরে জিনিসপত্রগুলো ঢুকাই দিতে হয়। ঢুকাই দিয়ে তুমি এখানে বসাই দাও, বসা দিয়ে তারপরে এটা হিট দাও, বাস শুরু হয়ে গেল অটোক্লেভ। হ্যাঁ, তার আগে ওই যে বাতাসটা বের করে দিতে হয়, বাতাসটা বের করে দিয়ে তারপরে একটা টাইম আছে, কতক্ষণ টাইম
তারপরে প্রেসার বলছিলাম 15 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। টেম্পারেচার আমরা দেখবো 121 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে কিনা ওইটা আমরা টাইমও দেখবো। এই যে এটা অন্য ধরনের অটোক্লেভ, এখানে একটা কালচার মিডিয়া। হ্যাঁ, এখানে দেখাচ্ছে একটু অন্যভাবে স্টিম অ্যাডজাস্ট পাইপ, ওই যখন দিক থেকে স্টিম বের হয়, স্টিম ফ্রম জ্যাকেট। যাই হোক, এই যে এটা অন্য সিস্টেম আর কি। এদিক থেকে স্টিম তৈরি হয়, স্টিমটা এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে ঢুকে এই যে ইনার চেম্বারে কেটে স্টেরিলাইজ করলো। এখন আসি, এটা ভাইভাতে জিজ্ঞাসা করে রিকোয়ার্ড টেম্পারেচার টাইম এন্ড প্রেসার ফর অটোক্লেভ। তাহলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 20 মিনিটস ফর at 15 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। মনে থাকবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন কথা হলো যে এই যে 20 মিনিটসটা শুরু হবে কখন থেকে? তুমি অটোক্লেভ স্টার্ট করে বাতাস দিলে বের করে দেওয়ার পর ওখান থেকে থেকে 20 মিনিটস বলো। তার ভিতরের এয়ারটা বের করে দেওয়ার পর থেকে 20 মিনিট। না, আরো আরো কেউ আইডিয়া করে বলো তো। স্যার স্টিম হওয়ার মানে পিওর স্টিমের পরে। কিভাবে বুঝবো? এই যে টেম্পারেচার যতক্ষণ পর্যন্ত 121 ডিগ্রিতে না ওঠে, 121 ডিগ্রি উঠলে তারপরে তুমি কাউন্ট শুরু করবা 1-2 মিনিট করে 20 মিনিট। বুঝা গেছে? এটাকেই বলে হিট পেনিট্রেশন টাইম। Heat penetration time before sterilization, time required to bring the temperature up to 121 degrees centigrade. This is called heat penetration time. ঠিক আছে? এরপরে তুমি টাইম কাউন্ট করবা, সেটাকে বলে হোল্ডিং টাইম, স্টেরিলাইজেশন হোল্ড টাইম অথবা হোল্ডিং টাইম। The time to which the entire load is required to be exposed at the effective 120 degree centigrade to ensure sterilization. এটা হলো 20 মিনিটস। বুঝা গেছে এবার? তার হোল্ডিং জি টাইমটা স্যার। বুঝি না। হোল্ডিং টাইম হলো আসল টাইম, রিয়েল টাইমটা। তুমি প্রথমে যে 121 ডিগ্রি পর্যন্ত উঠালে, এটা হলো হিট পেনিট্রেশন টাইম। 121 ডিগ্রি উঠানোর পরে 20 মিনিট, এটা হলো হোল্ড টাইম। মানে ভেতরের যে লোড গুলা, ধরো তুমি যেটা স্টেরিলাইজ করবা, এন্টার লোড মানে ভিতরে যা স্টেরিলাইজ করবা ম্যাটেরিয়াল, ওইটাকে 121 ডিগ্রি উঠার পরে 20 মিনিট রাখতে হবে। এটাই হলো স্টেরিলাইজেশন হোল্ড টাইম। বুঝা গেছে? আর 10 মিনিট আছে, আর আমারও সময় নাই, এখানে অনেক কাজ আটকে পড়ে আছে। এবার আসো, তোমার অটোক্লেভ কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা টেস্টিং। তোমার অটোক্লেভে যদি কাজ না করে তাহলে এত কথা বলে তো লাভ নেই। মেকানিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্ডিকেটর আছে অটোক্লেভের, কাজ করে কিনা। অটোমেটিক প্রসেস কন্ট্রোল, রিডিং অফ প্রেসার গেজ, ওই যে প্রেসার গেজের রেকর্ড 115 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ উঠছে কিনা। টাইমার থাকে, টাইমার ঠিক মতো কাজ করে কিনা। টেম্পারেচার রেকর্ডার, থার্মোমিটার ঠিক মতো কাজ করে কিনা, এই দেখতে হবে। এই যে রেকর্ডিং থার্মোমিটার, থার্মোমিটার রেকর্ডিং। কেমিক্যাল ইন্ডিকেটর, এইটা ইউজ হয়, এটা খেয়াল রাখবে, এটা উচ্চারণ। ব্রাউনিজ স্টেরিলাইজেশন কন্ট্রোল টিউব, এগুলা ছোট্ট গ্লাস টিউব, আমরা ছবি দেখাবো। এগুলা ওই যে ম্যাটেরিয়াল যখন স্টেরিলাইজ করবা তখন অটোক্লেভের ভিতরে এটা ঢুকাই দিতে হয়। দিস কন্টেইনস রেড সলিউশন হুইচ টার্নস গ্রিন আফটার ইফেক্টিভ স্টেরিলাইজেশন। যদি গ্রিন না হয়, রেডি থেকে যায়, তাহলে বুঝতে পারছো তোমার অটোক্লেভের সমস্যা আছে। অ্যাডহেসিভ টেপ, এটাও খুব ইউজ হয় ওটিতে যে অটোক্লেভ গুলো থাকে, গাউন টাউন এগুলা ইয়ে করার জন্য, অপারেশনে বিভিন্ন ইয়ে করার জন্য, বিভিন্ন ম্যাটেরিয়াল গুলা স্টেরিলাইজ করার জন্য, ওখানে এগুলা ইউজ হয়। হ্যাঁ, ওটিতে খুব ইউজ হয় এগুলা। সরি, হচ্ছে না কেন, জায়গা নাই নিবে। ওদের জন্য খুব টাস্কিং হয়ে গেছে, বুঝতেছি। আচ্ছা, অ্যাডহেসিভ টেপ, এই টেপ গুলা জাস্ট স্কচ টেপের মতো।
তুমি যে ম্যাটেরিয়ালটা স্টেরিলাইজ করবে ওটার গায়ের মধ্যে স্কচটেপের মতো আটকাই দিয়ে অটোক্লেভের ভিতরে ঢুকাই দিতে হয়। ঢুকাই দিলে যদি ওই যে তুমি 20 মিনিটস পরে যখন অটোক্লেভটা বের করলে দেখবে যে ওই ওই অ্যাডহেসিভ টেপটা কালার কি হয়েছে, এই যে ব্ল্যাক ডায়াগোনাল ব্যান্ড, কালো কালো অবলিক দাগ ওইটাতে আসলে বুঝবে যে অটোক্লেভ ফাংশন। আমরা ছবি দেখাবো। বায়োলজিক্যাল ইন্ডিকেটর হলো স্পোর ইউজ করা হয় একটা এনভেলপের ভিতরে, ড্রাইড স্পোর্স অফ ব্যাসিলাস স্টেয়ারোথার্মোফিলাস, এটা মনে রাখতে হবে নামটা, ব্যাসিলাস স্টেয়ারোথার্মোফিলাস। ব্যাসিলাস নিশ্চয়ই পড়েছে, ওই যে ডক্টর ইমতিয়াজ ব্যাসিলাস পড়েছে নাকি? ব্যাসিলাস অ্যানথ্রাসিস? না স্যার। স্যার এখনো পড়াইনি। আচ্ছা তাহলে ধরবে। এই যে ব্যাসিলাস এটা হলো স্টেয়ারোথার্মোফিলাস, বোঝা যাচ্ছে না থার্মোফিলাস কথাটার অর্থ কি? স্যার ওই যে হিট সহ্য করতে পারবে। ফিলিয়া মানে কি? ফিলিয়া মানে লাইকিং, ইট লাইকস হিট। ব্যাসিলাস স্টেয়ারোথার্মোফিলাস, ইট লাইকস হিট। সুতরাং এটার স্পোরও হিট গুলাকে পছন্দ করবে। এখন এই ব্যাসিলাস হাইলি রেজিস্ট্যান্ট স্পোর, এই স্পোর গুলা যদি আমি অটোক্লেভের ভিতরে ঢুকাই দিই কোনোভাবে, এই যে প্লেসড উইদিন দ্য অটোক্লেভ উইথ দ্য লোড, এটা একটা এনভেলপের মাধ্যমে সাধারণত স্পোর গুলো ঢুকাই দেওয়া হয়। এখন তারপরে যদি দেখি যে স্পোর গুলা কিল্ড হয়ে গেছে, তাহলে বুঝবো অটোক্লেভ ইজ ফাংশন। আফটার এক্সপোজার টু দি প্রেসক্রাইবড টাইম, ওই যে 20 মিনিট, দি স্পোর্স আর কালচার্ড, আমরা কালচার করব, কালচার মিডিয়াতে স্পোর গুলাকে ইনোকুলেট করব। ইফ নো গ্রোথ, যদি গ্রোথ না আসে, ইন্ডিকেটস ইফেক্টিভ স্টেরিলাইজেশন। বুঝা গেছে? জি স্যার। কালচার মিডিয়াতে দিলে স্পোর থেকে কি হবে? অরিজিনাল ব্যাকটেরিয়া তো ভেজিটেটিভ ব্যাকটেরিয়া বের হয়ে আসবে, বের হয়ে এসে কলোনি তৈরি করবে, তাই না? আর যদি স্পোর যদি মারা যায় তাহলে কি গ্রোথ হবে? না। নো না গ্রোথ। স্যার। তো নো গ্রোথ হলে কি বোঝাচ্ছে? এরা মারা গেছে, মানে ইন্ডিকেটস ইফেক্টিভ স্টেরিলাইজেশন। ক্লিয়ার? জি স্যার। এই দেখো ব্রাউনিশ স্টেরিলাইজেশন কন্ট্রোল টিউব, প্রথমটা যেটা বলছিলাম, রেড টিউব হুইচ টার্নস গ্রিন, এগুলো দিয়ে দেওয়া হয় সাথে। তারপরে এই যে অ্যাডহেসিভ টেপ, স্কচ টেপ এরকম থাকে, এই যে ব্ল্যাক ডায়াগোনাল ব্যান্ড আসবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে গ্রিন থেকে ব্ল্যাক ডায়াগোনাল ব্যান্ড। আর এগুলো হলো এই যে আনএক্সপোজ নেগেটিভ, এটা হলো বায়োলজিক্যাল ইন্ডিকেটর, ব্যাসিলাস স্টেয়ারোথার্মোফিলাস, ঠিক আছে? নর্মালি আনএক্সপোজড এই অবস্থায় থাকে। হ্যাঁ, পজিটিভ কন্ট্রোল মানে গ্রোথ আসলে এরকম। হ্যাঁ, পজিটিভ কন্ট্রোল একটা দেওয়া থাকে আনএক্সপোজড, আর এটা হলো নেগেটিভ। এখন যদি এরকম এখানে ওই যে কালচার মিডিয়া, লিকুইড কালচার মিডিয়াতে অটোমেটিক্যালি দেওয়া আছে। এখন তুমি অটোক্লেভ স্টেরিলাইজেশনের পর যদি তুমি দেখো পজিটিভ কন্ট্রোলে যেরকম আছে তোমার, পজিটিভ কন্ট্রোল যেটা দিয়েছে এই কালার যদি আসে, তাহলে বুঝবা কি অটোক্লেভ ইজ নট ফাংশনিং, ঠিক আছে? আর যদি এই কালার আসে তাহলে নেগেটিভ গ্রোথ, মানে গ্রোথ হয়নি, মানে হলো অটোক্লেভ ইজ ফাংশনিং, ঠিক আছে? কজেস অফ ফেলিউর অফ অটোক্লেভ, এই যে অটোক্লেভ এখন ফেল করে বিভিন্ন কারণে, কি কি কারণে ফেল করতে পারে অনেক কথাবার্তা আছে। আমার মনে হয় আজকে থাক, হ্যাঁ আজকে এনাফ, অনেক পড়া হয়েছে, এটা একদিনের শেষও হবে না, এটা আমরা পরে বলবো, ঠিক আছে? ইউ আর অলসো টায়ার্ড আই থিঙ্ক। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই পর্যন্ত। কোনো কোশ্চেন আছে? আচ্ছা না থাকলে আমরা স্যার ভেজিটেশনের উল্টা কি স্পোরুলেশন স্যার? হ্যাঁ বলো। ভেজিটেশনের উল্টা কি স্পোরুলেশন? ইয়েস, স্পোরুলেশন মানে হলো অরিজিনাল ভেজিটেটিভ ব্যাকটেরিয়া থেকে স্পোরে কনভার্ট হওয়া, এটা হলো স্পোরুলেশন। না সরি, জার্মিনেশন অফ স্পোর। জার্মিনেশন অফ স্পোর মানে স্পোর থেকে ভেজিটেটিভ ব্যাকটেরিয়া বের হওয়া, আর স্পোরুলেশন মানে হলো ভেজিটেটিভ ব্যাকটেরিয়া থেকে স্পোরে কনভার্ট হওয়া। বুঝা গেছে? আবার বলতেছি, জার্মিনেশন অফ স্পোর মানে স্পোর থেকে জার্মিনেট করে অরিজিনাল ব্যাকটেরিয়া তৈরি করা, ভেজিটেটিভ ব্যাকটেরিয়া তৈরি করা।
আর স্পোরুলেশন মানে হলো ভেজিটেটিভ সেলটা অ্যাবনর্মাল কন্ডিশনে স্পোরে কনভার্ট হওয়া। ক্লিয়ার? জি স্যার, স্যার স্পোর তৈরি হওয়া মানে তো ব্যাকটেরিয়া তার কাজকর্ম করতে পারবে, তাই না স্যার? এটা হিডেন অবস্থায় থাকবে, তখন আর কোনো কাজের দরকার নেই, সে হাইবারনেশনে শীতনিদ্রায় থাকবে। আবার যখন ফেভারেবল এনভায়রনমেন্ট হবে তখন ওখান থেকে আবার অরিজিনাল ব্যাকটেরিয়াটা বের হয়ে যাবে। যেমন জি স্যার, এই যে বুঝতে বালির মাঝে স্পোর গুলা ঘুরতেছে, আনফেভারেবল কন্ডিশন, তার জন্য ফেভারেবল না, ফলে স্পোর হিসেবে আসছে। কিন্তু ওই স্পোরটা যখন কোনো ওন্ডে ঢুকে যাবে তখনই ফেভারেবল কন্ডিশনে অরিজিনাল ব্যাকটেরিয়াটা বের হয়ে আসবে। ওকে, হ্যাঁ, আর কোনো কোশ্চেন? ওকে, আমরা শেষ করে দিই, আসলে সময় নাই আর। কি কেউ কিছু বলতে চাচ্ছিলা? ওকে, সময় শেষ। ওকে, বাই, ভালো থেকো সবাই।